কানাডা আসাটাই একটা বড় ভুল আমার কাছে মনে হয়। তখন মনে হইতেছিল এখনই যদি এই দেশ থেকে চলে যেতে পারতাম। কানাডার মতো একটা দেশে এসে আমার রাস্তার উপরে এটা দেখতে হবে, এটার জন্য আমি প্রস্তুতি ছিলাম না। পুরা কানাডাটাই একটা ছবির মতো দেশ। এইখানে কারো কোনো দ্বিমত থাকার কথা না। আপনি যদি এই ভ্যানকুভারে শুধু একটা সাইকেল কিনে উবার করা শুরু করেন, ফুল টাইম 8-10 ঘন্টা উবার করেন, আপনি যে কোনো দিক দিয়ে হইলে পারেও আপনি $6,000-7,000 কামাইতে পারবেন। আমি তুহিন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আরেকজন অতিথি নিয়ে এসেছি, যে অনেক দিন ধরেই কানাডাতে বসবাস করে এবং সে আসলে অনেক আগেই এসেছে। আমার চাইতেও 1-1.5 বছর আগে এসেছে। তো তার থেকে আসলে কানাডা সম্পর্কে বিস্তারিত আজকে আমরা জানবো। তো এত কিছু আর না বলে চলুন আমরা তার সম্পর্কে জানি। সে হচ্ছে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, তার নাম হচ্ছে হায়দার। তো আসলে আমি অত বেশি ফর্মালিটিস করব না এখানে। তার সাথে আমার তুইয়ের সম্পর্ক, তো আমি প্রশ্নগুলো তুই করেই করব। তো আপনারা এটা খুব ভালো একটা দৃষ্টিকোণ থেকে দেখবেন আশা করি। তো চলুন শুরু করি। হায়দার, কি অবস্থা? এই তো চলতেছে। আচ্ছা, তুই তোর পরিচয়টা একটু দে আমাদের দর্শকদের সামনে। আমি দেশে ডিজিটাল মার্কেটিংয়ের উপর আমার 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স ছিল। আমি কানাডাতে ডিজিটাল মার্কেটিংয়ের উপর MBA করেছি, আর একটা ছোটোখাটো জব করতেছি। এই লাইফ চলে যাচ্ছে। আচ্ছা, খুব ভালো। আহ, তুই কানাডাতে কয় বছর ধরে থাকিস? আমার ওকে, সেপ্টেম্বর টু সেপ্টেম্বর, সেপ্টেম্বর টু এখন পর্যন্ত 5 মাস, হ্যাঁ 30 মাস, 30-31 মাস চলতেছে। আচ্ছা, তা তুই কানাডাতে কি হিসাবে এসেছিলিস? আমি এই স্টুডেন্ট পারমিট নিয়ে আসছি 2022 সালের সেপ্টেম্বরের সেশনে, ইউনিভার্সিটি অফ কানাডা ওয়েস্টে। আচ্ছা, তো তোর পড়াশোনা শেষ? আমার পড়াশোনা শেষ হয়েছে 2023 সালে, 2024 সালের ডিসেম্বরের জানুয়ারিতে আমি কমপ্লিশন লেটার পেয়েছি। 20 না 23-এ? 24 জানুয়ারিতে। আচ্ছা আচ্ছা, তো এখন কি করিস? এখন আমার অলরেডি পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট, যেটাকে PGWB বলে, তার 1 বছরের পারমিট অলরেডি শেষ হয়ে গেছে। আমার অলরেডি 1 বছরের ওয়ার্ক পারমিট শেষ হয়ে গেছে। সো আমি এখন পিআরের জন্য অ্যাপ্লাই করতেছি। ওইখানে এলিজিবল হইলে পারে আমি হয়তো পিআরের পাথওয়েতে বের হয়ে যেতে পারবো। আচ্ছা আচ্ছা, খুবই ভালো খবর। দেখা যাক, আমরা আশা করি হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ সামনে আমরা একজন ক্যানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্টের সাথে থাকতে পারবো। আমি যদিও এখন পর্যন্ত এখনো সেরকম কোনো ভরসা দেখতেছি না। আচ্ছা, আমরা আমরা আশা করতেই পারি। হ্যাঁ, যাই হোক, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, তুই এখানে একা থাকিস না ফ্যামিলি নিয়ে থাকিস? আমি প্রথমে একাই আসছিলাম। 2022 সালের আমি একা আসি। তারপরে 8 মাস পরে আমার ফ্যামিলি আসে, কিন্তু তারা এসে বেশি দিন থাকতে পারেনি। 7 মাস না 8 মাস পরে আবার তারা বাংলাদেশে ব্যাক চলে যায়। বাট আবার তাদের পারমিট শেষ হয়ে যাচ্ছিল বিধায় তাদেরকে আমার আবার নিয়ে আসতে হয়েছে পারমিটটা রিনিউ করার জন্য। আচ্ছা এখানে আচ্ছা কিছু রুলস রেগুলেশনের চেঞ্জ হওয়ার কারণে আমি দেশের থেকে তাদের পারমিটটা রিনিউ করতে পারিনি। ওরা কানাডায় এন্ট্রি না করলে পরে ওদের পারমিট রিনিউ হচ্ছিল না। পারমিটটা এক্সপায়ার হয়ে গেলে পরে আমি আর ওদের পিআর নিতে হলে অনেক প্রসেসের বিষয় ছিল, যার কারণে ওদেরকে আবার নিয়ে আসতে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তারা হঠাৎ করে কানাডা থেকে চলে গেল কেন? এটা আসলে কালচারাল শক। প্রথমে আমি বলে নিই, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলবো। সো এইটা যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ এক্সপিরিয়েন্স, পজিটিভ হলে পজিটিভ এক্সপিরিয়েন্স, যার যার দৃষ্টিকোণ থেকে যেরকম। সো আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতেছি। সো দর্শকরা যেভাবে নেয় তাদের মতো করে নেওয়া উচিত। এটা প্রধানত ছিল কালচারাল শক। এই দেশটাতে কোনো নন কালচারাল কান্ট্রি, এখানে কোনো কালচার নেই। আমাদের দেশে অনেক ফেস্টিভ্যাল আছে, আমরা অনেক একসাথে গ্যাদারিং হই, ঈদ, পূজা পার্বণ, মেলা। আমরা ইচ্ছা করলে পারেই একসাথে ঘরে বসে গ্যাদারিং করে খাওয়া দাওয়া করি, কিন্তু এইখানে সবাই একাকিত্বে ভোগে, কারোর সাথে কারো নেই। এই দেশের লাইফটা কাইন্ড অফ রোবোটিক।
কাজ করো, বাসায় এসো, ঘুমাও, কাজ করো, বাসায় এসো, ঘুমাও, দ্যাটস ইট, এখানে আর কিছু নেই। আচ্ছা আচ্ছা, আমি জিনিসটা রিলেট করতে পারি। ব্যাপারটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। হায়দার আর আমি হচ্ছি অনেক পুরাতন ফ্রেন্ড। আমরা মোটামুটি আমাদের ফ্রেন্ডশিপের বয়স 20 থেকে 25 বছর হবে। 25 বছরের বেশি। তো আহ, তারপরেও আমরা একই শহরে থাকি, কিন্তু এমনও সময় গেছে 4-5 মাস আমাদের দেখা হয়নি। দেখা হয়নি, কথা তো সত্য। মানে এখানে সময় আসলে এতটাই মূল্যবান, আমরা আসলে সময়ই পাই না বলা চলে, এটা বাস্তব। এটা হয়তো বা অনেকে বলবেন যে আমরা গল্প করছি বা বলার জন্য বলছি, আসলে বলার জন্য বলছি না, এটাই বাস্তব। আচ্ছা, আমার কিছু এতক্ষণ যে প্রশ্ন করেছি তা আমার নিজ থেকে করেছি, আচ্ছা। কিন্তু আমার একটা প্রশ্নের প্যাটার্ন আছে, আর সেই প্যাটার্ন অনুযায়ী তোকে প্রশ্ন করব, তুই প্রশ্নগুলোর উত্তর দিবি ওকে। তোর দৃষ্টিকোণ থেকে। ওকে। আমি চাই না যে কোনো হচ্ছে কাউকে ভালো লাগার জন্য না, উত্তর আমি দেওয়ার দরকার আর্টিফিশিয়াল নাই। কোনো অ্যান্সার হ্যাঁ, দিব না, আমি হ্যাঁ। আমার যেটা মনে হয়, যেটা সত্য, যেটা আমি ফেস করতেছি, আমি সেই অ্যান্সারটা দিব। আচ্ছা আচ্ছা, সঠিকটাই আমরা জানতে চাই আর কি। ওকে। আহ, প্রথম প্রশ্ন, হুম। কানাডাতে দিন কেমন কাটে আর কি? ওকে। আমার প্রতিদিনের রুটিনটা হচ্ছে সকালবেলা 6:30 থেকে সময় ঘুম থেকে ওঠা, অ্যালার্ম দিলেই ঘুম থেকে উঠতে হবে, ওইটায় ফ্রেশ ট্রেশ হয়ে ওয়াইফ ব্রেকফাস্ট বানাবে, বাচ্চার লাঞ্চ বক্স, আমার লাঞ্চ বক্স রেডি করবে, বাচ্চাকে রেডি করবে, সব কিছু সেট হয়ে গেলে আমি বাচ্চাকে ড্রপ করে দিয়ে আসবো স্কুলে। ড্রপ করে আমি সরাসরি অফিসে যাব, 9টা to 5টা অফিস। 5টার সময় অফিস থেকে বের হয়ে আমি সারিতে থাকি, সারিতে আসতে আমার অফিসের থেকে 30 মিনিটস টাইম লাগে। এই 30 মিনিট পরে আমি উবার চালু করে দেব, ফুড ডেলিভারি। উবার ফুড ডেলিভারি চালু করে দিলে পরে আমি অলমোস্ট 10টা 10:30 পর্যন্ত ফুড ডেলিভারি করব। ফুড ডেলিভারি করা শেষ হইলে পরে আমি 11টার সময় বাসায় এসে খাবো দামা ঘুমাবো। আচ্ছা আচ্ছা, তাহলে বলা যায় যে আমরা এটা বলতে পারি যে তুই 2টা জব করিস। হ্যাঁ, 2টা জব না করলে পারে, যেমন এখানে ফ্যামিলি চালানো কষ্ট। প্রথম কথা হলো এখানে প্রত্যেকের কাজ করতে হয়, প্রত্যেকের কাজ করতে হয়। যেহেতু আমার ওয়াইফ কোনো কাজ করে না, ওয়াইফ কাজ করে না বলে ভুল হবে, কারণ সে ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত, সে বাসায় বসে কিছু টুকটাক কাজ করে। আর যে টাকা ইনকাম করে, যেমন আমি বিস্তারিত বলি, আমার ওয়াইফ যদি একটা ওয়ালমার্টে বেসিক স্যালারিতে ফুল টাইম কাজ করে, সে মোটামুটি দেখা যাবে যে ট্যাক্স ম্যাক্স কেটে $2100-2200 পাবে। এখন আমার ওয়াইফ যদি ফুল টাইম কাজ করে, আমি যদি ফুল টাইম কাজ করি, তাহলে আমার ছেলেকে অবশ্যই ডে কেয়ারে রাখতে হবে। ডে কেয়ারে সর্বনিম্ন কস্ট $1100। গভর্নমেন্টের সাবসিডারি অন্য সব কিছু বাদ দেওয়ার পরেও, ভর্তুকি বাদ দেওয়ার পরেও $1100 আমাকে পে করতে হবে। তাহলে আমার ওয়াইফের বাঁচলো কত? $1000 বাঁচলো। তার যাতায়াতের খরচ, আনুষঙ্গিক খরচ বাদ দেওয়ার পরে যে $500-700 বাঁচবে, আসলে দেখা যায় যে ও ফ্রিল্যান্সিং করে মোটামুটি $1000 ইনকাম করে। আমার মনে হয় এটা মোর দেন গুড। হ্যাঁ, সেটা আমরা সো বলতেই পারি। যেহেতু আমার ওয়াইফ ওইভাবে কাজ করে না, সেহেতু আমি 2টা কাজ না করলে পারে এখানে সংসার চালানোটাই কষ্ট। হ্যাঁ, এটা যারা আসবেন তারা আসলেই বুঝতে পারবেন ব্যাপারটা। আসলে আহ, আমি এখনো ফ্যামিলি নিয়ে আসিনি, তাই আমি ব্যাপারটা জানি না। হায়দার ফ্যামিলি নিয়ে আসছে, হায়দার এই ব্যাপারটা খুব ভালোভাবে অনুধাবন করতে পারে। তো আমার পরবর্তী প্রশ্ন, তুই আসলে নিজের সময় ও আহ, পরিবারের সময়। পরিবারের সময় কিভাবে ম্যানেজ করিস? ওকে। একটা জিনিস, যেহেতু আমি এখনো স্ট্রাগল পিরিয়ডে রয়েছি, আমার যেটা মনে হয় কানাডায়, যে মিনিমাম 4 থেকে 5টা বছর এই স্ট্রাগল পিরিয়ডটা থাকবে। স্টুডেন্ট লাইফে তো প্রায় $40-50 হাজার শুধুমাত্র ভার্সিটিকে দিতে হয়েছে। তারপরে এখন শুধু ওয়ার্ক পারমিটে আছি আমি। অন্য ছোটোখাটো বিজনেস যদি করতে চাই, সেই পারমিটটা আমার কাছে নাই। সো দেখা যাচ্ছে যে আমি আমার চাকরির উপর ডিপেন্ড। সো এই শুধু চাকরির উপর ডিপেন্ড করে যদি আমি চলতে থাকি, তাহলে আমাকে দিন এনে দিন খাওয়ার মতোই চলে শেষ করতে হবে, মানে 25% ট্যাক্স। সো আমি যদি $4000 বেতন পাই, আমার $1000 মান্থলি কেটে নেওয়া হয়। সো এই টাকা দিয়ে বাসা ভাড়া, অন্যান্য আনুষঙ্গিক খরচ, এখানে অলমোস্ট 50% টাকা বাসা ভাড়াতে চলে যায়। সো এইভাবে আসলে যেহেতু করা যায় না, আমি যেহেতু সাথে আরেকটা কাজ করি, আমার দিন রাত কেটেই যায় কাজের উপর দিয়ে। সো ফ্যামিলি কোনো টাইম নেই।
একটা জিনিস শেয়ার করি, গত রোজার ঈদে আমি তখন না, যখন আমার ফ্যামিলি চলে গেল এর আগের রোজার ঈদে, ফার্স্ট রোজার ঈদে আমি প্রথমে অফিস করলাম। বস ছুটি দিল না, প্রচণ্ড প্রেশার ছিল অফিসে। আমি অফিসে করলাম, অফিস করার পরে ক্লাস করলাম, রাত্র 10:30 পর্যন্ত ক্লাস করে এসে বাসায় আসলাম। আসার পরে আমি আমার ছেলেকে ঈদ মোবারক দিয়ে বললাম যে বাবা আজকে তো ঈদ। আমার ছেলে আমাকে বলল বাবা এইটাই ঈদ। তখন যে আমার যে ফিলিংসটা, আমার যে কষ্টটা হয়েছিল, আসলে ওইটা আসলে তখন মনে হইতেছিল এখনই যদি এই দেশ থেকে চলে যেতে পারতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা আপাতত সেটা চিন্তা না করি। জি। আহ, এখানে আসলে শুরুর দিকে এরকম স্ট্রাগল থাকেই, যেটা সবার মুখ থেকে আমরা শুনি, আর আমরাও সেটা আসলে নিজেরাই মোকাবেলা করছি। তো দেখা যাক। পরবর্তী প্রশ্ন, এটা একটু ভিন্ন ধরনের প্রশ্ন। আহ, শীতকালে ঠান্ডা কেমন, আর ঠান্ডার সাথে মানিয়ে নেন কিভাবে? প্রথম বছরটা খুব কষ্ট হয়েছিল। আমি এমনি শীতে কাবু মানুষ, এবং শীতটাও যেমন বাংলাদেশে প্রচণ্ড গরম পড়লে পারে আমাদের কোনো কিছু করার থাকে না, এখানে প্রচণ্ড গরম শীত পড়লে পরেও কিছু করার থাকে না। তারপরেও শীতের বিষয়টা হলো অনেকগুলা কম্বলের মতো কাপড় পরলে পারে শীতটাকে কাভার করা যায়। সো 3-4 লেয়ার বিশিষ্ট কাপড় চোপড় আমরা পরি, তখন এক একজনকে বস্তার মতো মনে হয়। সো এই দিয়ে আমরা নিজেদের কাভার করি। এটা আসলে যতটাই খারাপ ততটাই ভালো, কারণ শীতে কিছুটা সমস্যা হয়। যেমন আমার ছেলেই হয়েছে, বাইরে প্রচণ্ড ঠান্ডা, ভিতরে প্রচণ্ড গরম, যেহেতু ঘরের ভিতরে হিটার চলে, স্কুলের ভিতরে হিটার চলে, আমার ছেলের নাক দিয়ে রক্ত আসে। এই ডাক্তারের কাছে নিয়ে গেছি, বলছে যে যেহেতু আপনারা গরমের কান্ট্রির লোক, ও হঠাৎ করে এই দেশে এসে এই জিনিসটা ও এখনো ম্যাচ করতে পারেনি, যেহেতু ও ছোট মানুষ, নোজ দিয়ে ব্লাড আসতেছিল। তখন বলছে এটা নর্মাল, কিন্তু শীত গেলেই ঠিক হয়ে যাবে। এখন গরম চলে আসছে, এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এরকম কিছু কিছু সমস্যা হয়, অনেকের কান দিয়ে রক্ত আসে, অনেকের নাক দিয়ে রক্ত আসে। এই দুই জিনিসটা ব্যালেন্স করাটা, কিছুদিন শরীরের উপর প্রচণ্ড প্রেশার যাবে, তারপর বছরের পর বছর গেলে পরে এটা ঠিক হয়ে যাবে। সবকিছুর সাথে মানিয়ে নেওয়া আর কি। হ্যাঁ 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 না, আমাদের শরীর আসলে সবকিছুর সাথে মানিয়ে নিতে হ্যাঁ, খুব শরীরটা পারদর্শী। একটা মহাশয়, যাহা সরা হবেন তাহাই সয়, এই আচ্ছা বিষয়টা আচ্ছা, এরকম। খুব দারুণ একটা কথা বললি। আচ্ছা, তোর মতে কানাডার সবচেয়ে উপভোগ্য ঋতু কোনটা? উপভোগ্য ঋতু হলো স্প্রিং। এই স্প্রিংটা খুবই দারুণ। আমরা সত্যি কথা ফেসবুকে এই স্প্রিং দেখেই কানাডার উপরে ক্র্যাশ খাই, কানাডাতে আসার চিন্তা করি। চারদিকে ফুল আর ফুল, না গরম না ঠান্ডা, বাংলাদেশের মতো একটা পরিবেশ, 12-14 ডিগ্রি তাপমাত্রা, সূর্য আসে আসে নাই নাই, চারদিকে ফুলে ঘ্রাণে মোমো করতেছে, চোখ যে যত দূর যায় ছবির মতো সুন্দর লাগে। এই ঋতুর উপর আর কোনো ঋতু নেই। আচ্ছা আচ্ছা, আসলে আমি নিজেও গত বছর দেখেছি, এবারও সামনে এই যে এখন ফুল ফোটা শুরু হয়ে গিয়েছে, তো আমরা এই ফুল সামনে দেখতে পারবো, হয়তো বা আপনাদেরকে আমি ভিডিওতে দেখাতেও পারি যদি সুযোগ হয় আর কি। পরের প্রশ্ন হচ্ছে, কানাডার মানুষ কেমন, ফ্রেন্ডলি, আর এখানে কোনো মজার উদাহরণ? আচ্ছা, আমি একটা ফার্নিচার কোম্পানিতে চাকরি করি ডিজিটাল মার্কেটিং হিসেবে। আমার ব্যাকগ্রাউন্ডে যেহেতু ডিজিটাল মার্কেটার ছিল বাংলাদেশে, সো সেই সুবাদে এখানেও একটা ডিজিটাল মার্কেটিংয়ের চাকরি পাওয়া হয়েছে। সো ওইখানে প্রত্যেকেই ক্যানাডিয়ান ওই কোম্পানিতে। সো আমি একটা মিশুক মানুষ, সো ওদের সাথেও আমার খুব ভালো মেশা হয়েছে এবং ফ্যামিলিগতভাবে মেশা হয়েছে। আমি প্রায়, যখন আমার পরিবার ছিল না, দেখা যেত যে ম্যাক্সিমামই কারণ কেউ না কেউ আমাকে তাদের উইকেন্ডে তাদের ফ্যামিলিতে ইনভাইট করতো। আমি তাদের ফ্যামিলিতে যাই ডিনার করতাম অথবা লাঞ্চ করতাম। সো এমনকি শুধুমাত্র আমি হারাম খাই না দেখে ওরা হালাল খাবার কিনে এনে, হালাল মাংস কিনে এনে আমার জন্য স্পেশালি রান্না করতো। সো এইরকমও উদাহরণ আছে। এবং আপনি যদি ওদের সাথে মিশতে পারেন, কারণ এখানে কানাডিয়ানরা একাকিত্বে ভোগে। একটা উদাহরণ দিই, আমার বস মোটামুটি 16 বছরে মোটামুটি এদেশের বাচ্চা কাচ্চারা তাদের প্যারেন্টস থেকে আলাদা হয়ে যায়। এটা হলো নর্মাল প্রসিডিউর।
এরপরে তারা নিজেদের খোরাক নিজেরা জোগাড় করে নিজেরা থাকে। আমার বসও সেম থিংস ছিল, বাট এখন সে এতই একাকিত্বে পড়ে গেছে যে তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ নাই। সে কি করবে উইকেন্ডগুলোতে সে জানে না, যার কারণে দেখা যাইতো যে আমার ফ্যামিলি আসার আগে ম্যাক্সিমাম উইকেই আমার তাকে তার বাসায় যায় বা তার সাথে এই দিকে ওই দিকে ঘোরাঘুরি করেই আমার সপ্তাহগুলো কেটে যেত। আচ্ছা আচ্ছা, না এটা ভালো জিনিস। তো তাহলে আমরা বলতে পারি যে তুই ক্যানাডিয়ানদের সাথে অনেক সময় কাটিয়েছিস এবং খুব ভালো অভিজ্ঞতা আছে তোর এই বিষয়ে। কানাডিয়ানদের সাথে আমার খুব ভালো অভিজ্ঞতা আছে। সত্যি কথা কি, কানাডিয়ানদের সাথে কাটিয়েছি, ইন্ডিয়ানদের সাথে কাটিয়েছি। ভালো খারাপ প্রতিটা কালচারেই আছে। কোনো জায়গার মানুষ ফুল ফেরেস্তা না, কোনো জায়গার মানুষ পুরা শয়তান না, এরকম বলা যাবে না। ভালো আছে, খারাপও আছে, কিন্তু একটা কথা আছে না, পৃথিবীটা হলো তোমার আয়নার মতো। তুমি যেরকম তোমার আয়নায় তুমি তাই দেখতে পাবা। সো আমি যেরকম, আমি পজিটিভ মানুষ, আমি আমার সামনে পজিটিভ মানুষকেই দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো জিনিস। হ্যাঁ, আমি জানি তুই অনেক পজিটিভ মানুষ, আর তোর থেকে আমার পজিটিভিটির কখনো অভাব পড়লে ওর থেকে আমি পজিটিভিটি নেওয়ার চেষ্টা করি। যাই হোক, তোর এখন কানাডার কোন উৎসব তোর সবচাইতে বেশি ভালো লাগে? ওকে, কানাডায় কোনো উৎসব নেই। কানাডায় উৎসব বলে কিছুই নেই। শুধুমাত্র ক্রিসমাসে সবাই যার নিজ নিজ ঘরের সামনে সাজায় বিভিন্ন ধরনের ক্রিসমাস ট্রি এবং বিভিন্ন জিনিস দিয়ে সাজায়। এইটাই যে যার মতো দেখে। উৎসব বলতে আমরা যেটাকে বুঝি, একটা মেলা হবে, সবাই গ্যাদারিং করবে, তারপর বৈশাখী মেলা বা ঈদের দিন ঈদ জামাত হবে, আমরা সবাই এক জায়গায় যাব, গল্পগুজব করব, খাবো দাবো, এইরকম কোনো অনুষ্ঠান কানাডায় নেই। এইখানের অনুষ্ঠান যার তার যে যার ঘরের মধ্যে বসে বসে যে যার মতো করে অনুষ্ঠান পালন করতেছে। হ্যাঁ, এটা সঠিক। এখানে আসলে এদের কালচার আলাদা, এরা ভিন্নভাবে করে। তবে এখানে আমি যেটা দেখেছি যে এদের হ্যালোইন উৎসবটা এরা খুব ভালোভাবে পালন করে। এরা তখন বাইরে সবাই বের হয়, এদিক সেদিক ঘুরে ফিরে। তো এরকম অনেক উৎসব হয় যেগুলো আসলে আমাদের সাথে ওইভাবে মিলে না। আমরা যেভাবে উৎসব পালন করতে অভ্যস্ত, এরা ওইভাবে অভ্যস্ত না। আমরা ফ্যামিলি গ্যাদারিংটা বেশি পছন্দ করি। আর কথা হলো যে যেই সব যেমন হ্যালোইন, তারপর ক্রিসমাস, এরা যেভাবে এই উৎসবগুলো পালন করে, ওই উৎসবে পালন করার জন্য ফ্যামিলি নিয়ে ওইখানে যাওয়া আসলে পসিবল না। সেটা আসলে খুবই কুরুচিপূর্ণ অবস্থা। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এখন আপনি আপনার জীবন কিভাবে উপভোগ করবেন সেটা আপনার বিষয় এখানে। তো এইখানে অনেক খারাপ দিকও রয়েছে যেটা আপনি খুব সহজে গ্রহণ করতে পারবেন। আপনি যদি আবার ভালো কিছু চান, আপনাকে কেউ ফোর্স করবে না যে আপনি খারাপ কিছু করেন। আপনি এটা আপনি বাধ্য না করতে, আপনার ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হবে একটা ভালো দিক। আপনি যা চাবেন আপনি তাই করতে পারবেন। আপনি সারাদিন মসজিদে যায় পড়ে থাকলেও কেউ কিছু বলবে না, কিন্তু এখানে তো ধর্ম প্রচার করা নিষেধ। সো আপনি সেটা করতে পারবেন না। আপনি লো নয়েজে আপনার যেটা মন চাইতেছে আপনি সেটা করতে পারতেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, অভিবাসী হিসেবে কানাডায় ক্যারিয়ার গড়ার সবচেয়ে বড় সুযোগ কোনটা? ওকে, পৃথিবী চলতেছে এই আইটির উপরে। সো আমার কাছে যেটা মনে হয় এটা সহজ এবং খুবই পাওয়ারফুল একটা জিনিস। আপনার যদি আইটিতে একটা স্পেশাল জায়গায় কোনো দক্ষতা থাকে, আপনি সাইবার ক্রাইমে বা সাইবার সিস্টেমে, সাইবার সিকিউরিটিতে, আপনি ডিজিটাল মার্কেটিংয়ে, গ্রাফিক্স ডিজাইনে, ওয়েবসাইট ডিজাইনে, যে কোনো একটা স্পেসিফিক পার্টেও যদি আপনি খুব ভালো দক্ষ হন, তাহলে এখানে জবের অভাব নেই। আচ্ছা, হ্যাঁ, এটা আইটি খাতে এখানে খুবই ভালো সুযোগ সুবিধা। এবং আমরা ভ্যানকুভার শহরে থাকি। এই শহরে আসলে কানাডার আইটির উপরে যেই ভালো কয়েকটা শহরে কাজ পাওয়া যায় তার মধ্যে ভ্যানকুভার একটা। আরেকটা জিনিস, কানাডাতে কোনো অ্যানালগ মার্কেটিং নেই। সো আমরা এখানে ব্যানার, ফেস্টুন, পোস্টার, এমনকি নির্বাচন হইলেও আমরা জানি না যে নির্বাচন কই হইতেছে। সব হয় নির্বাচন ফেসবুকে, ইনস্টাগ্রামে। কোনো জায়গায় কোনো আপনি ব্যানার পোস্টার দেখবেন না যে নির্বাচন হইতেছে। সামনের মাসে কানাডার নির্বাচন, এখন পর্যন্ত আমরা কোনো ব্যানার, ফেস্টুন, পোস্টার কিছু দেখতে পাইতেছি না। সো যেহেতু সব কিছুই অনলাইনে হয়, সো অনলাইন মার্কেটিং বা অনলাইন সেক্টরে যারা কাজ করে, অনলাইন নিয়ে যারা কাজ করে, তাদের ডিমান্ড তো অবশ্যই হাই থাকবে। হ্যাঁ, এইটা সঠিক। তো আমরা পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করি হায়দারকে। আচ্ছা, প্রথম দিকে এসে কোন ভুল করেছিলিস যেটা এখনো মনে করে হাসিস?
ওকে, কানাডা আসাটাই একটা বড় ভুল আমার কাছে মনে হয়। এইটাই মনে করে হাসি কিসের জন্য আমি কানাডা আসছিলাম এবং এই কানাডা আমাকে কি দিল, এইটা মনে করে হাসি। তারপর কানাডা আসার পরে আর আর কি ভুল হইতে পারে? আচ্ছা আচ্ছা, এটা মজার একটা জিনিস। আহ, তারপরেও তো অনেক ভাই ব্রাদার, এমন শুনেছি তোর ভাই ব্রাদার আছে হ্যাঁ, যারা একসাথে পড়াশোনা করেছিস, যে দেশে সমস্ত কিছু শেষ করে এখানে এসে, ওই হ্যাঁ, গল্পটা কি জানো? হ্যাঁ, এরকম আছে। যেমন এক ভাই না, এরকম অনেক ভাই আছে। দেশে ফ্ল্যাট ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, এমনকি জনতা ব্যাংকের সিনিয়র অফিসার, প্রাইম ব্যাংকের প্রেসিডেন্ট, সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এইসব বড় বড় লেভেলের ভাইরা আইসে এখানে আমাদের সাথে উবার করে। উবার করে? উবার করে, ফুড ডেলিভারি দেয় আচ্ছা। সাইকেল দিয়ে। তো আমি ছোট করতেছি না, কোনো কিছুকে ছোট করতেছি না, বাট কথা হলো আমরা বিদেশে আসি দেশে একটা ভালো কিছু কইরে সেখানে সেটেল হইতে বা একটা ভালো কোয়ালিটি লাইফ কাটাইতে, কিন্তু আমরা দেশে সব কিছু বিক্রি করে কানাডায় আসতেছি। কিসের জন্য আসলে আমার বোধগম্য হয় না। আচ্ছা আচ্ছা, না সেটাই আসলে ওই যে ওইটা ছোট করার কোনো কথা না, যে ভাইরা এখানে উবার করে, এখানে কোনো কাজকেই কেউ ছোট করে দেখে না। কিন্তু কোয়ালিটি অফ লাইফ, বাংলাদেশে যে কোয়ালিটি অফ লাইফ ছিল সেটা ছেড়ে এখানে এসে যেই কোয়ালিটি অফ লাইফ তারা লিড করছে সমস্ত কিছু নষ্ট করে, সেই জিনিসটা দেখলে আসলে নিজেদের আমাদের কাছে মনে হয় একটু। আমি একটু এক্সপ্লেন করি। কোয়ালিটি অফ লাইফ যদি কেউ বলেন যে কানাডার কোয়ালিটি অফ লাইফ ভালো, আমি বলি যেমন এক ভাইয়ের উদাহরণ দিই। সে তার বাংলাদেশে 1800 স্কোয়ার ফিটের বাসা ছিল, 5 রুমের, তার একটা গাড়ি ছিল, তার জনতা ব্যাংকের সিনিয়র অফিসার ছিল, তার সাভারে একটা টিন সেট বাড়ি ছিল। ওকে, ফাইন। এখন সে যে লেভেলের লাইফ লিড করতো, 1800 স্কোয়ার ফিটের একটা বাসা যদি, 4 রুমের একটা বাসা যদি আমি কানাডায় রেন্টে নিতে চাই, তাহলে আমাকে মোটামুটি $6,000 থেকে $7,000 রেন্ট দিতে হবে। আমি ধরে নিলাম সর্বনিম্ন $6,000 আমাকে রেন্ট দিতে হবে। আমি একটা ইলিশ মাছ, 1 কেজির একটা ইলিশ মাছ, প্রতি কেজি 60 পাউন্ড, 60 কানাডিয়ান ডলার। সো 1-1.5 কেজির একটা ইলিশ মাছ কিনতে আমাদের মোটামুটি দেখা যায় যে 10,000 টাকা নাই হয়ে যায় কানাডিয়ান টাকায়। বাংলাদেশি টাকায় 10,000 টাকা নাই হয়ে যায়, কিন্তু বাংলাদেশি 10,000 টাকা দিয়ে আমরা কিন্তু অনেক মাংস কিনে খেতে পারি, তাই না? সো একটা 10,000 টাকা যদি আমরা শুধু একটা ইলিশ মাছ কিনে খেচ্ছি এখানে, কিন্তু এই 10,000 টাকা যদি আমরা বাংলাদেশে স্পেন্ড করি, আমরা সারা মাসের খাবার কিনতে পারি। এখন বাংলাদেশে 10,000 টাকা দিয়ে যেসব খাবার হয়, একটা 4 রুমের ফ্ল্যাট যে টাকা দিয়ে ভাড়া হয়, মোটামুটি 50,000 টাকা হইলে পারে বাংলাদেশে যেরকম কোয়ালিটি লাইফ হয়, সেই কোয়ালিটি লাইফটা কানাডায় কাটানোর জন্য একেবারে সর্বনিম্ন $12,000 থেকে $14,000 লাগে। এবং এটা $12,000 থেকে $14,000 ইনকাম করা তো কানাডা খুবই টাফ, খুবই টাফ একটা সিঙ্গেল মানুষের জন্য। হ্যাঁ, এটা এটা বাস্তব। এখানে বিজনেস কেউ যদি না করে, ওয়েল স্ট্যাবলিশড বিজনেস না থাকলে এই টাকা ইনকাম করা আসলে খুব একটা সম্ভব না কারো পক্ষে। পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে বাংলাদেশি কমিউনিটির সাথে এত সম্পর্ক কেমন এখানে? আচ্ছা, এখন কমিউনিটিগুলা কিছু ডিভাইডেড। যেমন যারা পিআর পাওয়া, তারা স্টাডি পারমিট বা রিফিউজিদের সাথে মিশে না। যারা সিটিজেন পাওয়া, তারা পিআরদের সাথে মিশে না। আমার কমিউনিটি বলতে আমি যাদের সাথে পড়াশোনা করছি, তারাই এখন আমার ভাই ব্রাদার। আমরা একসাথে নিজেরা কমিউনিটি তৈরি করছি। যেমন আজকে ঈদের দিন, আজকে সব ভাই ব্রাদার আসতেছে আমার বাসায়, আমরা একসাথে মজা করব। আমরা গাড়ি নিয়ে হয়তো কোথাও ঘুরতে যাব, সারাদিন সবাই হই হুল্লোড় করবো। এইটা আমাদের কমিউনিটি। কিন্তু এখন কমিউনিটি বলতে যেটা বাংলাদেশ থেকে আমরা বুঝতাম, যে যারা গেছে অতীতে, ওয়েল এস্টাবলিশ সেখানে, তারা আমাদেরকে হেল্প করবে বা তারা আমাদের জন্য কিছু করবে, অথবা তাদের কাছ থেকে আমরা কিছু অ্যাডভাইস পাবো, ওই রকম কমিউনিটি আসলে আমি খুঁজে পাইনি। সত্যি কথা, আমি মোটামুটি সবগুলা মেলাতে যাই, সবগুলি প্রোগ্রামেও অ্যাটেন্ড করি, বাট সেইখানে দেখা যায় যে ডিভাইডেশনই বেশি। যারা
যাদের যে কমিউনিটি তারা তাদের নিজেদের মতো কমিউনিটি গুছায় তাদের সাথে মিশে। সবাই একসাথে গ্যাদারিং হইতে চায় না, যেটা আমি দেখি শ্রীলঙ্কানদের ক্ষেত্রে। ওরা শ্রীলঙ্কান হিসেবে তাদেরকে ট্রিট করে। ইন্ডিয়ানদের ক্ষেত্রে আমি পাঞ্জাবি, সো তুমি পাঞ্জাবি, তুমি কি করো আমি কি করো সেটা নিয়ে ডিভাইডেশন করে না। কিন্তু আমরা বাঙালি জাতি, আমাদের মধ্যে একটু সমস্যা আছে। সো দেখা যায় যে তুমি কি জব করো, সো তুমি এই জব করো, তোমার সাথে মিশা যাবে না। তো তোমার সাথে, তোমার কাছে পিআর আছে, আচ্ছা তোমার কাছে পিআর আছে, আমার কাছে সিটিজেন আছে, তোমার সাথে মিশা যাবে না। সো এইরকম কিছু সমস্যা বাঙালিদের মধ্যে আছে, যে আমরা আমাদের জাতি হিসেবে এইরকমই। সো এটা আসলে বলার কিছু থাকে না। আমরা চাই না যে আমাদের সাথের মানুষটা একটু দাঁড়াক, সেটা পারলে টেনে নিচে নামাই। সো এটা আমরা জানি, আমরা সবাই জানি, আপনিও জানেন, আমিও জানি, তুইও জানোস। আমরা এইসবের শিকার অনেক হয়েছি। So, আমরা ওইসব বিস্তারিত না বলি। সো এই আমাদের বাঙালি তো বাঙালি, সো এই নিয়ে বলার মতো কিছু থাকে না। এখানে আসলে ইন্ডিয়ান কমিউনিটি, তারপরে অন্যান্য দেশের যারা সাউথ এশিয়ান অন্যান্য যারা দেশ আছে যেগুলো, সেগুলোর কমিউনিটিগুলো খুবই স্ট্রং। বাংলাদেশি কমিউনিটি আছে এখানে, বিভিন্ন গ্রুপ আছে, কিন্তু আমি আসলে নিজে ব্যক্তিগতভাবে ওদের চিনি না কাউকেই, বা আমার প্রয়োজন পড়েনি কখনো। কিন্তু আসলে যতটুকু আমি শুনি এখান থেকে ওখান থেকে, বাস্তব অভিজ্ঞতা থেকে, তাদের মধ্যে অনেক গ্রুপিং, এই গ্রুপ সেই গ্রুপ। তো যাই হোক, ওগুলো আমরা না বলি, তারাই সেটা ভালো বুঝবেন। আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে কানাডার কোন জায়গা তোর সবচেয়ে প্রিয়? আমি খুব বেশি জায়গা এখনো ঘুরতে পারি নাই, কিন্তু কানাডা আসলে একটা স্বপ্নের দেশ। আমরা গুলিস্তানে যে পোস্টারগুলো কিনি না, এর ম্যাক্সিমাম পোস্টারগুলাই এই কানাডার ছবি। আমি কানাডাতে যেদিকে তাকাই আমার মনে হয় যে এইটা একটা ছবি। পুরো কানাডাটাই একটা ছবির মতো দেশ। এইখানে কারো কোনো দ্বিমত থাকার কথা না। এই এত সুন্দর দেশ, আমি এই পর্যন্ত পৃথিবীর 8টা দেশে গেছি, কিন্তু এর মধ্যে সিঙ্গাপুর বেস্ট ছিল, আর এরপরে কানাডা। সিঙ্গাপুরের পরে আমার কাছে মনে হয়েছে কানাডা আর ভ্যানকুভার শহরটা পৃথিবীর 5-7টা দেশের মধ্যে একটা জায়গা, বেস্ট প্লেস টু লিভ। কোনো আর্গু করা যাবে না, কানাডায় এত সুন্দর দেশ। কানাডার মধ্যে ভ্যানকুভার কি বেশি সুন্দর? হ্যাঁ, কানাডার মধ্যে ভ্যানকুভার বেশি সুন্দর, আবার ভ্যানকুভারের মধ্যে ভিক্টোরিয়া খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, ভিক্টোরিয়া আমি কখনো যাইনি। যাই হোক, আসলে ভ্যানকুভার খুবই সুন্দর। ভ্যানকুভারের চারিদিকের যে দৃশ্য, মানে আমার নিজের কাছে ভালো লাগে। আমি যখন প্রথমবার কানাডায় আসার পরে হায়দারের ওয়াইফই আমাকে বাসা থেকে বাইরে ঘুরতে নিয়ে গিয়েছিল। তো ওরা যখন আমাকে বাইরে বের করছে, আমি বাস থেকে বাইরের দৃশ্য দেখার পরে আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর জায়গা হয় কিভাবে। খুবই চমৎকার একটা জায়গা কানাডা। আল্লাহ নিজের হাতে বানাইছে এরকম মনে হয় মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ, আর আসলেও খুবই সুন্দর। কানাডার কোন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসটি তোর জীবনে প্রথম হয়েছে? ওকে, প্রথম অ্যাডভেঞ্চার তুই দিছিলি। আমরা উইসলারে গেছিলাম, দ্য বেস্ট প্লেস। আমার মনে হইতেছিল আমি কোনো স্বপ্নের রাজ্যে চলে আসছি। ওইখানে অনেকগুলো পাহাড়, পাহাড়ের পুরাটা বরফে আবৃত, এবং সেই দিন আবার সূর্য উঠছিল। এমন মনে হইতেছিল পাহাড়গুলো জল করে জ্বলতেছে তারার মতো। আসলে এটা চোখে না দেখলে পারে কাউকে মানে এটা আসলে একটা ড্রিম মনে হইতেছিল, আমি স্বপ্ন দেখতেছি। এইরকম একটা অ্যাডভেঞ্চার, তোরে খুবই ধন্যবাদ। তোর জন্যই ওই অ্যাডভেঞ্চারটা আসলে কি বলবো, পরিপূর্ণতা পায়। সো তোরে থ্যাংক ইউ। এইটা হচ্ছে আসলে ধন্যবাদ দেওয়ার কিছু নাই। আমারও ওইটা ভালো লেগেছিল, সবাই মিলে গিয়েছিলাম, ওর ফ্যামিলি আর সাথে আমি। এই তো খুবই চমৎকার একটা অভিজ্ঞতা ছিল, আর আসলে আমার কাছেও খুব ভালো লেগেছিল জিনিসটা। ক্যানাডিয়ান কোন খাবারটা খেয়ে তুই অবাক হয়েছিস? ভালো লেগেছে না খারাপ লেগেছে? আসলে ক্যানাডিয়ানদের তাদের নিজস্ব কোনো খাবার নেই। একটা খাবার আছে, সেটা কি জানি, আমি আসলে নামটা ভুলে গেছি। ওইটাই শুধুমাত্র একমাত্র কানাডিয়ান খাবার, তাছাড়া পুডিং? হ্যাঁ, পুডিং এরকম কিছু একটা খাবার আছে। হ্যাঁ, আমি ওই খাবারটা খাইছি, কিন্তু দুনিয়ার জঘন্য খাবারের তালিকায় যদি প্রথমে রাখা উচিত হয় তাহলে ওরা রাখে, কানাডিয়ানরাও রাখে। কারণ ওরা ওই খাবারটা শুধুমাত্র বলে এটা কানাডিয়ান খাবার, কিন্তু ওরা এটা খায় না। ওরা পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, চাউমিন, পাস্তা এগুলিই খায়।
কিন্তু ওইটাও ওদের নিজস্ব খাবার, কিন্তু ওরা ওটা খায় না, কারণ ওইটা আসলেও টেস্ট ভালো না, ওইটা দেখতেও ভালো না। কিন্তু আমার কপালে এটা খাওয়া জুটছিল, নামটা বলতে পারতেছি না, আচ্ছা দুঃখিত। আচ্ছা, পরবর্তীতে আমরা জানলে আপনাদেরকে জানাবো। কানাডায় কোনো অদ্ভুত বা হাস্যকর ঘটনা ঘটেছে কি তোর সাথে? কানাডা হাস্যকর ঘটনা বলতে ঘটনা বলতে এরকম তো তেমন কোনো হাস্যকর ঘটনা নাই, কিন্তু খুবই স্কেয়ারি ঘটনা কিছু আছে। এগুলা, যেমন একটা? আচ্ছা, যেমন একটা, এখানে হোমলেস যাদের ঘরবাড়ি নেই, এখানে প্রচুর পরিমাণ হোমলেস। সো আর তারা খুব পরিমাণ নেশা করে, যার কারণেই হোমলেস হয়েছে। এত পরিমাণ নেশা করে। প্রথম প্রথম তো আমার এই অভিজ্ঞতা ছিল না, কেউ জানে এগুলি মিডিয়াতেও আসে না, এগুলি খুব বেশি প্রচারণাও হয় না, কেউ দেখায়ও না যে কি পরিমাণ হোমলেস এবং তারা রাস্তাঘাটে কি করে বেড়ায়। সো আমি যখন প্রথম দিন তাদেরকে রাস্তায় বসে ড্রাগস নিতে দেখছি, এটা আমার কাছে খুব স্ক্যারি লাগছে। একদিনের কথা শেয়ার করি, আমি রাস্তা দিয়ে ফুড ডেলিভারি দিতেছিলাম। মিনিমাম 50-এর উপরে পুলিশ গাড়ি টাড়ি দিয়ে ঘেরাও করে রাখছে পুরো এলাকাটা। পরবর্তী দাঁড়াইলাম, দাঁড়ায় দেখলাম যে একটা হোমলেস আর একটা হোমলেসের পেটে চাকু এমনভাবে পোজ দিছে, ভুঁড়ি মোটামুটি পুরাটাই বের হয়ে বাইরে পড়ে রয়েছে। তারা অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করতেছে। দুইজন এতই নেশাগ্রস্ত, এতই নেশার মধ্যে ডুব হয়ে রয়েছে, কে কি করছে মনে হয় সেরকম ফিলিংস পাইতেছে না। তখন পুলিশ সবাইকে সরাই দিতেছে। এগুলি আমার চোখের সামনে আগে কখনো ঘটে নাই বাংলাদেশে। আমি শুনি যে এগুলি হয়, কিন্তু আমি ওইটার সাথে রিলেট করতে পারি না। এগুলি কানাডার মতো একটা দেশে এসে আমার রাস্তার উপরে এটা দেখতে হবে, এটার জন্য আমি প্রস্তুতি ছিলাম না। যাই হোক, এটা এখানে খুবই স্বাভাবিক নিয়ম। আসলে আমরা যতটুকু জানি, আমেরিকাতে এটা আরো বেশি প্রকট। হ্যাঁ, আমেরিকাতে তো বলা হয় যে প্রতি যতজন মানুষ তার ডাবল অস্ত্র, ইলিগেল অস্ত্র তাদের কাছে আছে। আবার হোমলেসের সংখ্যাও হ্যাঁ, আমেরিকায় অনেক অনেক বেশি। বেশি। পরবর্তী প্রশ্ন। এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে, এখন পর্যন্ত কানাডাতে তোর বড় অর্জন কি? এখন পর্যন্ত কানাডাতে আসল কথা, আমি যে গোল নিয়ে এখানে আসছি সেই গোলটা অ্যাচিভ না হলে পারে তো আমি কোনোটাকেই বড় অর্জন বলবো না। আমি এখানে আসার পরেই আমি একটা ভালো চাকরি পেয়েছি, সেটা আমি একটা বড় অর্জন মনে করব। কারণ চাকরি পাওয়াটা এখানে টাফ, তুই জানিস। অনেক টাইম লাগে। আমি খুব অল্প সময়, মাত্র 7 দিনের মধ্যে আমি একটা 0 ক্যাটাগরির জব পেয়েছি। আমি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে জয়েন করছি, সেটা একটা অ্যাচিভমেন্ট হতে পারে। এখানে পড়াশোনা সবার কাছে খুব কঠিন মনে হয়, আমি জানি না কেন কঠিন মনে হয়। যেহেতু আমি ডিজিটাল মার্কেটিংয়ে আমার অনেক এক্সপিরিয়েন্স ছিল, হয়তো বা সেই কারণে আমার ডিজিটাল মার্কেটিংয়ে MBA করতে আমার তেমন বেগ পাইতে হয় নাই। সেই সার্টিফিকেটও আমার একটা অর্জন হইতে পারে। আমি গাড়ির লাইসেন্স পাইছি। আমি এরকম ছোটোখাটো তো অনেক অর্জন আছে, কিন্তু গাড়ি কিনেছি, এগুলি ছোটোখাটো অনেক অর্জন আছে। তো এগুলি বলতে গেলে পরে তো অনেক বলা হবে, কিন্তু যেটা আমার গোল, যে এইখানে আসব, আমি যে চিন্তাভাবনা নিয়ে আসছি, আমি এখানকার সিটিজেন হব, এখানে ব্যবসা করব, সেই জিনিসগুলো এখনো আমার হয়ে দাঁড়ায় নেই। সো যেদিন আমার ওই লেভেলটা ক্রস করবে, সেদিন আমি বলবো হ্যাঁ, আমি কিছু অ্যাচিভ করছি। এখন পর্যন্ত আমার হিসাবে আমি কিছু অ্যাচিভ করিনি। আচ্ছা, এখন একটা প্রশ্ন এখানে নাই, কিন্তু আমি করতে চাই। হ্যাঁ, বল। আমি করতে চাই কারণ এটা অনেকের কাজে লাগবে। এই প্রশ্নটা আসলে অনেকের জানা দরকার, কারণ অনেকেই আসবেন এবং আমরা তাদেরকে স্বাগত জানাই, আসেন আপনারা, অবশ্যই পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে আসবেন। কিন্তু এখানে আসার পরে সবাই আমরা যেই সমস্যায় পড়ি, কাজের সমস্যায় পড়ি। তো তুই একজন খুব মানে বাস্তবতা ফেস করা মানুষ। এখানে যে বাস্তব, একবারে ছোট কাজ থেকে আস্তে 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 বড় কাজ পর্যন্ত যাওয়া, সেই সমস্তটাই তুই জানিস। যেমন হচ্ছে, আমরা যদি ফুড ডেলিভারির কথা বলি, এখানে সবচেয়ে সহজে করা যায় ফুড ডেলিভারি। তো ফুড ডেলিভারি তুই শুরু করেছিলিস হেঁটে হেঁটে, তারপরে হেঁটে হেঁটে করতে 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 এখন তুই হচ্ছে গাড়ি দিয়ে করিস, এবং সামনে হয়তো বা ক্লাস 4 নিয়ে প্যাসেঞ্জার ডেলিভারি করবি। তো এই বিস্তারিত জিনিসটা একটু যদি আমাদের দর্শকদের বলিস, তাহলে তাদের কাজে লাগবে আমার মনে হয়। আচ্ছা,
এখন কথা যেটা প্রধান বিষয়, আমরা একটা নতুন দেশে নতুন কালচারে একটা ভিন্ন ভাষার দেশে এসে হঠাৎ করে একটা চাকরি জোগাড় করাটা খুবই ডিফিকাল্ট একটা বিষয়। এটা নর্মালি যদি আপনার এক্সট্রা কোনো জিনিস না থাকে, যেমন আমি বললাম যে ডিজিটাল মার্কেটিংয়ে আমার 10 বছরের এক্সপিরিয়েন্স ছিল, আপনিও যদি 10-12 বছরের এক্সপিরিয়েন্স থাকে বা আপনি যদি মনে করেন যে আমি ওই লেভেলে বা ওই কোয়ালিটির সার্ভিস আমি কোনো কোম্পানিতে দিতে পারবো, আপনাকে পরের দিন হায়ার করে নেবে। এটা দ্যাট সিম্পল। আমি আমার 5 তারিখে আমি ভার্সিটিতে জয়েন করলাম, আমি 2 দিন 3 দিন অ্যাপ্লাই করছি, আমি 8 তারিখে কোম্পানিতে জয়েন করছি। সো এটা দ্যাট সিম্পল, কিন্তু আপনাকে ওই পরিমাণ যোগ্যতা নিয়ে আসতে হবে, কারণ হবে, তাছাড়া হবে না। বাট আপনি যদি চাকরি না পান তাহলে ফুড ডেলিভারি একটা খুব ভালো অপশন, কিন্তু মাথায় একটা রাখতে হবে, ছোট শহরে ফুড ডেলিভারি হয় না। ছোট শহরে গেলে পারে আপনাকে আপনার পকেটে দেশে টাকা রেখে আসতেই হবে ব্যাকআপের জন্য, মিনিমাম 6 মাসের ব্যাকআপ একটা রেখে আসতে হবে। আপনি 6 মাসে ওইখানে চাকরি দিয়ে করতে পারবেন। ছোট শহরগুলিতে সাসক্যাচুয়ান, আলবার্টাতে কিছু হয়, নোভা স্কশিয়া, এইসব জায়গায় ফুড ডেলিভারি হয় না। ফ্রেন্ড সার্কেল সব মুভ করছে পিআরের জন্য, তারা যেসব ইনফরমেশন দিচ্ছে সেই অনুপাতে আমার কাছে যে খবর আছে ওই সব জায়গায় ফুড ডেলিভারি হয় না। আপনি যদি এই ভ্যানকুভারে শুধু একটা সাইকেল কিনে উবার করা শুরু করেন, ফুল টাইম 8-10 ঘন্টা উবার করেন, আপনি যে কোনো দিক দিয়ে হলে পারেও আপনি $6-7 হাজার কামাইতে পারবেন। কোনো মিথ্যাও নাই। আপনি আসবেন, প্রথম দিনই আপনি সাইকেল কিনবেন, উবার ডোরড্যাশের অ্যাকাউন্ট ওপেন করে নেবেন, আপনি প্রথম দিন রাস্তায় বের হয়ে যাবেন, $100-150 নিয়ে ঘরে ফিরে চলে আসবেন। ইটস দ্যাট সিম্পল। কিন্তু আমার ওইরকম ব্যাকআপ ছিল না। সো আমি প্রথমে 4 মাস হেঁটে হেঁটে করি, পায়ে ফুসকা পড়ে গেছিলো একটা, নখ ঠান্ডায় নখটা মরে যায়, পড়ে গেছে। এরপরে টাকা জমায়ে সেমিস্টার ফি দিতে হয়েছে। সো এটা খুব টাফ টাইম ছিল। পরবর্তীতে আমি একটা স্কুটার কিনি, স্কুটার দিয়ে মোটামুটি একটা বছর আমি উবার করছি, ফুড ডেলিভারি দিছি। 1 বছর যখন আমার পড়াশোনা শেষ, সো পড়াশোনার শেষের দিকে যাই আমি গাড়ির লাইসেন্সটা পাইছি। তো গাড়ি দিয়ে যখন শুরু করছি তখন একটু কমফোর্টেবল হয়েছে, কারণ এখানে এক্সট্রিম লেভেলের ঠান্ডা আর গরমটাও এক্সট্রিম লেভেলের। সো আপনি যখন সাইকেল দিয়ে করবেন পুরা জিনিসটা আপনার শরীরের উপর দিয়ে যাবে, এবং আপনার ইমিউনিটি সিস্টেম যদি খুব ভালো না হয় আপনি প্রতিদিন অসুস্থ থাকবেন, প্রতিটা দিন অসুস্থ থাকবেন। আর সত্যি কথা কি, দেশে মাটি কাটে যারা 30 দিন, তাদের সাথে কথা বলবেন, যেরকম পরিমাণ পরিশ্রম হয় ঠিক সেম পরিমাণ পরিশ্রম হয়। সেই পরিশ্রমটা যদি আপনারা করতে পারেন, এখানে টাকা ইনকাম করার কোনো সমস্যা না, আপনি যে কোনোভাবে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। বাট আপনাকে ওই মেন্টালিটি নিয়ে আসতে হবে যে না, যা হয়ে যাক আমি পরিশ্রম করব, এবং পরিশ্রমের লেভেলটাও সেই রকমের হইতে হবে। আচ্ছা, তাহলে টাকা ইনকাম এখানে কোনো বিষয় না, না, পরিশ্রম করতে পারলে। হ্যাঁ, পরিশ্রম করলে টাকা ইনকামের কোনো বিষয় না। আচ্ছা, আমি শেষ প্রশ্ন করতে চাই। হুম সেই শেষ প্রশ্নটা হচ্ছে, যারা কানাডায় আসার স্বপ্ন দেখেন হুম তাদের জন্য তোর গুরুত্বপূর্ণ পরামর্শ কি? ওকে, মেন্টালিটি একটা মাত্রই কথা, আপনার মেন্টালিটি সেট করতে হবে। আপনাকে প্রথমে আচ্ছা কিছু উদাহরণ দিই, হ্যাঁ। যেমন যে এইখানে যারা আসে তাদের ব্যাকগ্রাউন্ড খুবই ভালো থাকে, লো লেভেলের মানুষজন এখানে আসতে পারে না, কারণ প্রচুর পরিমাণ টাকা ব্যাংকে দেখাইতে হয়, ব্যাকগ্রাউন্ড, চাকরি, জব, অনেক এক্সপিরিয়েন্স থাকতে হয়। সো এগুলি তো আর সবাই থাকে না। যারা স্টুডেন্ট এসএসসি পাশ করে আসে, এইচএসসি ইন্টার পাশ করে আসে, তাদের জন্য আলাদা হিসাব, তারা সরাসরি আসতেছে স্টুডেন্ট হিসেবে। কিন্তু আমাদের মতো যারা এইজড, ম্যাক্সিমামই আমাদের বয়সেই, কারণ আমরা নিজেদের টাকায় আসি, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের অনেক টাকা থাকে না, আমাদের চাকরি করে 10 বছর পরে যায় টাকা গুছায় এই কানাডার দিকে স্বপ্ন দেখতে হয়। সো এরকম হইলে পারে আপনাকে প্রথমে আপনার দেশে কি করছেন সেটা টোটালি ভুলে যেতে হবে। আপনার মনে রাখতে হবে যে আমি যাইতেছি, আমার সামনের 5 বছর আমার উপর দিয়ে বুলডোজার চালাই দেওয়া হবে, আমার টু শব্দটা করা যাবে না, আমাকে শুধুমাত্র একদিকে ফোকাস,
পরিশ্রম করে যেতে হবে। যখন আপনি পিআর পাবেন, পাসপোর্ট পাবেন, একটা সেটেলমেন্টে যাবেন, তারপরে হয়তো হাই হুতাশ করতে পারেন। এর আগ পর্যন্ত হাই হুতাশ করার মতো আপনাকে টাইম দেওয়া হবে না, আপনি করতেও পারবেন না। আপনি যদি এই ট্র্যাকের থেকে বের হয়ে যান, এই পর্যন্ত আমি এই 2.5 বছরে আমার চোখের উপর দিয়ে আমার সাথের ভাই ব্রাদার 5 জন চলে গেছে। তো তোর সাথে একজন তো চলে গেল কয়দিন আগে। হ্যাঁ হ্যাঁ, এক ভাই আসার পরে 3 মাসের মাথায় চলে গেছেন। হ্যাঁ, সে ভাই সরকারি চাকরি করতো, যায় জয়েন করছে, আবার হ্যাঁ, সরকারি চাকরিতে জয়েন করছে, সে আইসে সেটা নিতে পারে নাই। আমি একজন সরকারি অফিসার, কেন আমি ফুড ডেলিভারি করব? আপনি সরকারি অফিসার, আপনি এখানে আসছেন কেন? যদি ওই মেন্টালিটি থেকে আপনি বের হইতে না পারেন, আপনি এখানে আসেন না। তখন আপনি নিজে এসে বিপদে পড়বেন। অনেক ভাই এখানে এসে শুধুমাত্র এই ডিপ্রেশনে পড়ে, ওইখানে কর্পোরেট একটা বড় পদে ছিল, এইখানে আমি সেই ট্রিটটা পাইতেছি না, আমি ডিশ ওয়াশারের কাজ করতেছি বা আমি একটা সেলস পার্সনের কাজ করতেছি। যদি আপনার মনের মধ্যে এই সব থাকে, তাহলে আপনার জন্য কানাডা না। কারণ প্রথম কথা, আপনার 5 বছরই কষ্ট করতে হবে। 5 বছর কষ্ট করার পরে আপনি একটা সেটেলমেন্টে যাবেন। এর আগে আপনার সেটেলমেন্ট হবে না, আপনাকে ধাপে ধাপেই উপরে উঠতে হবে। ওই যে কিন্তু আমরা এটা অনেকেই পারি না। যারা পারে তারা সফল হয়, যারা পারে না তারা দেশে ফিরে যায়। কিন্তু আমাদের দেশে একটা মিথ আছে, এইসব উন্নত কান্ট্রিতে আসলে পারে কেউ দেশে ফেরত যায় না, কিন্তু এটা টোটালি মিথ্যা কথা। দেশের থেকে যখন তারা বিদেশে আসে তখন তারা পোস্ট দেয়, কিন্তু দেশে ফেরত যাওয়ার পরে তারা আর কোনো ফেসবুকে পোস্ট দেয় না, তাই আমরা জানতে পারি না যে এরা দেশে চলে গেছে এবং কেন গেছে। এইটাই বাস্তবতা, সত্যি কথা যেটা। হুম, তো তো যাই হোক, তুই তাহলে এখানে থাকবি না দেশে ফেরত যাবি? আহ, এটা একটা মর্মান্তিক বাস্তব কথা। এইখানে কবর দিতে সর্বনিম্ন কবরের দাম $15,000। Oh my God! এখন এটা যখন আমি জানছি যে সর্বনিম্ন কবরের দাম $15,000, যদি আমার কাছে $15,000 না থাকে বা আমার ফ্যামিলি মেম্বার $15,000 পে করার মতো ক্ষমতা না থাকে, তাহলে আমার লাশটা হয় ডোনেট করে দেবে, না হলে তারা সমুদ্রে ফেলে দেয়। সো কে চাবে যে, সত্যি কথা, আমি মরার পরে আমার কি হবে আমি তো জানি না, কিন্তু আমার লাশটা সমুদ্রে ফেলে দেবে, এই ফিলিংসটা আমি নিতে পারি না। তো আমার একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে, সেই টাইম পিরিয়ড পর্যন্ত আমি থাকার পরে আল্লাহ যদি আমাকে নেয়, আমি দেশে ফেরত চলে যাব। আচ্ছা, যাই হোক, হায়দারের অনেক বাস্তব কথা শুনলাম। হায়দারের কানাডায় অভিজ্ঞতা বা ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স। তো যাই হোক, এটা শুনে আমাদের অনেক ভালো লাগলো এবং আশা করি আপনারা এখান থেকে, তো যারা অনুপ্রেরণা নেওয়ার তারা অনুপ্রেরণা নেবেন, আর যারা হতাশ হওয়ার তারা হতাশ হবেন। আর আমার আসলে এখানে এই সমস্ত মন্তব্যটাই হায়দারের ছিল এবং তার বাস্তব অভিজ্ঞতা। হায়দার আমার চেয়ে বেশ 1-1.5 বছর আগে থেকেই কানাডায় থাকে। তো হায়দার কি আমি আসলে প্রত্যেকটা পর্বেই বিভিন্ন মানুষের তাদের নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সাথে, যারা আসলেই কানাডাতে বসবাস করে, কানাডার রিয়েলিটি ফেস করে যারা। তো হায়দার যেহেতু কানাডার রিয়েলিটি ফেস করেছে, তার দৃষ্টিভঙ্গি থেকে সে আপনাদের সাথে তার অভিজ্ঞতা এখানে শেয়ার করেছে। তো এখান থেকে অনেক বাস্তব কথা সে বলেছে, হয়তোবা যেটা অনেকের ভালো লাগবে না। আবার এই বাস্তব কথা থেকেই যারা আসবেন তারা প্রিপেয়ার্ড হয়ে আসবেন। সে কিন্তু কাউকে আসতে মানা করেনি, সে সবাইকে আসতে বলছে, কিন্তু প্রিপেয়ার্ড হয়ে আসতে বলছে। তো হ্যাঁ, আপনারা এই প্রিপারেশনটা নিয়ে আসার চেষ্টা করবেন। আর আমিও বলবো আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন। আসলে এখানে কি পরিমাণ পরিশ্রম করতে হয় সেই জিনিসটা বলাটা কঠিন। ভাষায় প্রকাশ করা সম্ভব না। যেমন আজকে আমি এখানে হায়দারের সাথে দেখা করতে এসেছি, তো আমরা আসলে একই শহরেই থাকি, 30-35 কিলোমিটার দূরে থাকি আর কি। তো গাড়ি নিয়ে তো 30-35 কিলোমিটার ব্যাপার না, আমারও গাড়ি আছে, হায়দারেরও গাড়ি আছে, কিন্তু আমাদের আসলে ওই সময়টা হয় না যে দেখা করব। হয়তো বা এক সময় দেখা যায় যে আমরা পাশাপাশি খুব 5-7 কিলোমিটারের মধ্যে আছি, কিন্তু ও ওর কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত, দেখা হয় না। তো এখানের বাস্তবতাটাই এটা। আর এই জিনিসটা মেনে নিয়ে আসা চেষ্টা করবেন। আর এখানে সবচেয়ে আমরা বেশি মিস করি হচ্ছে আমাদের ফ্যামিলিকে আসার পরে। ফ্যামিলি এইটাই আসলে বাস্তব। হয়ে থাকে। হ্যাঁ, এটাই আসলে সঠিক কথা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের পর্ব এখানেই শেষ করলাম। সামনে হয়তোবা নতুন কোনো অতিথি নিয়ে আবার আসবো আপনাদের সামনে এবং তার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো হায়দার এবং আমার পক্ষ থেকে সবাইকে বিদায়। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ, সবাই ভালো সবাই থাকবেন। ভালো থাকবেন।